হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আবার চলে আসলাম আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য হিম উপন্যাসের নতুন একটি পর্ব নিয়ে। তো আপনারা যদি ভিডিওটি ভালো লেগে থাকেন অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন। আর আপনি কতদিন ধরে হিম উপন্যাসটি পড়ছেন অবশ্যই জানাবেন। আর কার কার হিম গল্পটি ভালো লাগে কমেন্ট করে জানাবেন। তো চলেন আমরা আজকে হচ্ছে 26 নম্বর পর্বটি নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে কিন্তু আমরা 25 পর্ব আপলোড করে ফেলেছি। তো চলেন আমরা শুরু করে যাই। তখন হয়েছিল কি, রাশেদকে খোঁজার জন্য রূপা রাশেদের মানে গ্রামের বাড়িতে গিয়েছিলেন এবং রূপাকে দেখে রূপাকে দেখে রাশেদ সাহেব চমকে গিয়েছিলেন। ঠিক আছে, একটা কাকতালীয় ভাবে যে রূপা এখানে আসবে সে কখনো কল্পনাও করেনি। তো দেখবো তারপরে ঠিক কি হয়। তো চলেন আমরা শুরু করে দিই। আচ্ছা, এর মধ্যে হচ্ছে শুরু। হ্যাঁ, শায়লা কেঁদেছেন। আগে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিলেন, এখন শব্দ করে কাঁদছেন। রূপা বলল, মা গাড়ি কি পাঠাবো? পাঠিয়ে দে। শায়লা ফুপাতে ফুপাতে বললেন, পাঠিয়ে দে। নাস্তার টেবিলে হারুনকে অত্যন্ত উত্তেজিত মনে হলো। তার উত্তেজনার বিশেষ কারণ ঘটেছে। পত্রিকার খবর এসেছে নাওগাঁ একটা পুকুরে পানি 10 মিনিটে হঠাৎ উধাও। প্রথম একটা বিকট শব্দ হলো, তারপর দেখা গেল হরহর করে পুকুরের পানি নেমে যাচ্ছে। হারুন বললেন, সারে জমিন তদন্ত করা দরকার। সুলতান বললে, অবশ্যই দরকার, অবশ্যই দরকার। হারুন বললে, এখন সিদ্ধান্ত নিতে হবে, আগে আমার নাওগাঁয় যাব না নেত্রকোনায় যাব? সুলতান বললেন, নাওগাঁ। পুকুর ঘাটে তাঁবু গাটিয়ে বাস করতে হবে। পুকুরের পানিতে যেভাবে নেমে গেছে সেইভাবে উঠে আসতে হবে। হারুন বললেন, আমার মনে হয় আগে নেত্রকোনা যাওয়া উচিত। রাশেদের সায়েন্সের ছেলে, তাকে নিয়ে নওগাঁ যাব। সুলতান বললেন, রূপার মতামত নেওয়া যাক, সে যা বলে তাই হবে, সে যা বলে তাই হবে। রূপা বলল, চলো আগে নেত্রকোনা যাই, আমি তোমাদের সঙ্গে যাব। মদিনাও যাবে, মদিনাও যাবে। সেখানে থেকে ফিরে সবাই দল বেঁধে পুকুর দেখে আসবো, আর মদিনাকে তার বাবা মার কাছে রেখে আসবো। হারুন বললেন, মলিনা একা থাকবে কেন? সেও আমাদের সঙ্গে যাক। রূপা বলল, মলিনা যেতে পারবে না, মা টগরকে নিয়ে এই বাড়িতে থাকতে আছেন, মার দেখাশোনার জন্য একজন দরকার। দেখাশোনার জন্য একজন দরকার। হারুন চা খাচ্ছিলেন, তার হাত থেকে চায়ের কাপ পড়ে গেলেন। রূপা বলল, বাবা তুমি এখন থেকে সুলতান চাচার সঙ্গে একতলায় থাকবে। আমার বড় ঘরটা আমি মাকে আর টগরকে দিয়ে দিব। তোমার তোমার পায়রার খুপটিটা আমি নিয়ে নিব, পায়রার খুপটি আমি নিয়ে নিব। তোমার কি কোনো আপত্তি আছে বাবা? হারুন গলা দিয়ে বিচিত্র আওয়াজ বের হলো। এই আওয়াজের কোনো অর্থ নেই। সুলতান হতভম্ব গলায় বললেন, তোর তোর মা কখন আসবে? রূপা চায়ের কাপে চুমুক দিয়ে বলল, মাকে আনতে অনেকক্ষণ আগেই গাড়ি পাঠিয়ে দিয়েছি, মনে হয় সে যে কোনো সময় চলে আসবেন। হারুন গলা দিয়ে আবারও বিচিত্র আওয়াজ বের হলো। রাত অনেক মাইক্রোবাস 18 বাড়ির কাছে চলে এসেছে। রূপা এসেছে ড্রাইভারের পাশের সিটে। তার চোখে ঘুম নেই। পেছনে একটি সিট বালিশ মাথা রেখে ঘুমাচ্ছেন হারুন, আরেকটা সিটে ঘুমাচ্ছেন সুলতান। মদিনা আসেনি, শায়লা এবং টগরের দেখাশোনার জন্য সে রয়ে গেছে। অতি অল্প সময়ে টগরের সঙ্গে তার ভালো ভাব জমেছে, এর খুব প্রয়োজন ছিল। টগরের বয়স 13 বছর। তার আচরণ 4 বছর শিশুর মতো এবং বাড়ির ক্রম নিয়ে পৃথিবীতে এসেছে। রূপা বলল, ড্রাইভার সাহেব, আমার মনে হয় আমরা চলে এসেছি, ওইখানে স্টেশন। জিয়াফা চলে এসেছি, জিয়াফা চলে এসেছি। চা খাবেন? এই চাটা ভালো, চা খাবেন? যদিও চা ভালো নয়, তবে এই চাটা অনেক ভালো। চা চা খাওয়ানোর জন্য অনেক চেষ্টা করেও রূপা এবং সুলতানকে চা খাওয়ানো গেল না। তাদের চোখ ঘুমের রাজ্যে ভর করেছে। মাইক্রোবাসে রাশেদের
পৈতৃক বাড়ির কাছাকাছি দাঁড়িয়ে আছে, আর যাওয়া যাবে না, সেখানে হেঁটে যেতে হবে। রূপা বলল, বাবা আর সুলতান চাচা ঘুমাচ্ছেন, তাদের এখন জাগানোর দরকার নেই, আমি একা যাব, রাশেদ সাহেবকে একটা সারপ্রাইজ দেব। রূপা একগুচ্ছ আকাশ সপ্তমীর চাঁদ ডুবে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, ডুবন্ত চাঁদের আলোতে অনেক রহস্যময়, চারপাশে প্রচুর জোনাকি। রূপা অনেকদিন পর জোনাকির সঙ্গে দেখলো, বাহ কি সুন্দর একটা পুকুর, চাঁদের আলো পড়েছে, ছায়া পড়েছে পুকুরে। রূপার ইচ্ছা করছে ওই পুকুরে নেমে সাঁতার কাটতে। একটা কুটুম পাখি ডাকছে, কি সুন্দর পাখিটার গলা। রূপার বাড়ির উঠানে দাঁড়িয়ে আছে, একটা ঘর দেখা যাচ্ছে, ঘরের দুইজন নেই। রাশেদ কি ওই ঘরে থাকে? রূপা প্রথম কথা রাশেদকে কি বলবে ঠিক করছে। সে বলল, প্রকৃতি ঠিক করে রেখেছে, আমরা দুইজন বাকি জীবন একসঙ্গে থাকবো, আমি এসেছি। ঘরের ভেতরে থেকে রাশেদ ভয়াত গলায় বলল, কে উঠানে কে? রূপা বলল, ভয় পেও না, আমি রূপা। হতভঙ্গ রাশেদ উঠানে এসে দাঁড়িয়েছে। সে বিস্ময় অবির্ভূত গলায় বলল, এইমাত্র স্বপ্ন দেখেছি এক গাদা ধবধবে সাদা ফুল নিয়ে তুমি এসেছো। ঘুম ভেঙেই দেখি সত্যি তুমি। ফুল কোথায়? অনেক ফুল আনতে ভুলে গেছি, সরি। সপ্তমীর চাঁদ ডুবে গেছে, চারিদিকে অন্ধকার, তারপরও অন্য এক আলোর উকিল বাড়ি আলোকিত। এই আলোর উৎস প্রকৃতি জানে, মানুষ জানে না। প্রকৃতি তার সব রহস্য কখনোই প্রকাশ করে না। এই হচ্ছে গল্পের শেষটা ছিল। তো অলরেডি হচ্ছে আপনার হচ্ছে রূপা আর রাশেদ সাহেবের মিলটা হয়ে গেল, এবং তারা কিন্তু মানে সিদ্ধান্ত নিল যে তারা একসাথে থাকবে। এটাই ছিল হচ্ছে গল্পের টুইস্টটা, অনেক ভালো লাগলো। তো এটাই হচ্ছে একটা মানে রোমান্টিকতা, প্রতিটা উপন্যাসে একটি করে রোমান্টিকতা থাকে শেষে, তো সেটাই কিন্তু হলো। ওকে, তো আবার আমরা চলে যাব আর একটা পার্টে চলে যাই। অনেক সুন্দর একটি উপন্যাস, আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা লিস্ট পড়ে দেখেন একদিন, আপনাদের অনেক ভালো লাগবে।
চলেন একটা পর্ব শুরু করে দিব। একটা করি পাওয়া যাচ্ছে না কেন, কই গেল? ময়ূরাক্ষীটা পরে আমরা চলে আসি। আমি কিন্তু পাচ্ছি না কেন? ময়ূরাক্ষীটা ভালো লাগছে বেশি। ওকে বন্ধুরা, আমরা হচ্ছে হিমু উপন্যাসের সবচেয়ে সুন্দর একটা ক্যারেক্টার, সেটা হচ্ছে ময়ূরাক্ষী। ময়ূরাক্ষী আজকে শুরু করব। তো উপন্যাসটি শুরু করি প্রথমে হুমায়ুন আহমেদ স্যারের ময়ূরাক্ষী। এই ছেলে এই, আমি বিরক্ত হয়ে তাকালাম। আমার খুব মুখভারী ও দাড়ি গো, গায়ে চকচকে হলুদ পাঞ্জাবি পরার পর, এটা আমি অ্যাড মার্ক করে রাখি যাতে হচ্ছে এটা হারিয়ে না যায়। আমি বিরক্ত হয়ে তাকালাম। আমার মুখ ভর্তি দাড়ি গো, গায়ে চকচকে হলুদ পাঞ্জাবি পরার পর
পান খেয়েছি বলে ঠোঁট এবং দাঁত লাল হয়ে আছে, হাতে সিগারেট। আমাকে এই ছেলে বলে ডাকার কোনোই কারণ নেই। তিনি ডাকছেন, তিনি মধ্যবয়স্ক একজন মহিলা, চোখে সোনালি ফ্রেম চশমা। তার সঙ্গে আমার একটি ব্যাপারে মিল আছে, তিনিও পান খাচ্ছেন। আমি বললাম, আমাকে কিছু বলছেন? তোমার নাম কি টুটুল? তোমার নাম কি টুটুল? আমি জবাবে না দিয়ে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইলাম। ওই মহিলাকে আমি আগে কখনো দেখিনি, অথচ চিনি। এমন আগ্রহ নিয়ে তাকিয়ে আছেন মনে হচ্ছে আমি যদি বলি হ্যাঁ নাম টুটুল, তাহলে ছুটে এসে আমার হাত ধরবেন। ছুটে এসে আমার হাত ধরবেন। ওকে। আমি জবাব না দিয়ে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইলাম। ওই মহিলাকে আমি আগে কখনো দেখিনি, তো তিনি এমন আগ্রহ নিয়ে তাকাচ্ছেন। টুটুল বলে, আমার হাত ধরবে। কথা বলছো না কেন? তোমার নাম কি টুটুল? আমি একটু হাসলাম, হাসতে হাসতে এই আশায় যেন তিনি ধরতে পারেন আমি টুটুল না। হাসিতে খুব সহজেই মানুষকে চেনা যায়। সব মানুষের একই ভঙ্গিতে কাঁদে, কিন্তু হাসার সময় একজনের এক এক রকম করে হাসে। আমি হাসির নিশ্চয় এই টুটুলকে হাসির মতো না, আমার হাসির টুটুলের মতো না। আশ্চর্যের ব্যাপার, ওই ভদ্র মহিলা আমার হাসিতে আরো প্রতারিত হলেন। চোখ মুখ উজ্জ্বল করে বললেন, ওমা টুটুলি তো ভাবছিলাম তিনি আমার দিকে ছুটে আসবেন। তা না করে ছুটে গেলেন রাস্তার ওই ওপাশের পার করা গাড়ির দিকে। আমি শুনলাম তিনি বললেন, তোকে বলিনি ও টুটুল? তুই তো বিশ্বাস করলি না। ওর হাঁটাটা দেখে আমি ধরে ফেলেছি কেমন দুলে দুলে হাঁটছে। ড্রাইভার গাড়ি ঘুরিয়ে রাস্তার উপরে নিয়ে এলো। ড্রাইভারের পাশের সিটটা খালি। ভদ্রমহিলা আমার দিকে তাকিয়ে বললেন, টুটুল উঠে আয়। আমি উঠে পড়লাম। বাইরে বাইরে চৈত্র মাসের ঝাঁকঝাঁক রোদ আমাকে যেতে থেকে ফ্রন্ট গেটে বসে উঠল এবং
মানুষের গায়ের গন্ধ আমার বমি আসে, কাজেই যেতে হবে হেঁটে। হ্যাঁ, ওকে বন্ধুরা, ভালো থাকবেন। তো আমি আজকে আবার অন্য কোনো দিন একটি পর্ব নিয়ে আবার হাজির হবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।